21 নম্বর দাগের প্রশ্ন আমরা আগে 20টি প্রশ্ন আলোচনা করেছি। এরপর আমরা বাকি 20টি প্রশ্ন আলোচনা করব মডেল কোশ্চেন 9 থেকে, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার প্রশ্নবিচিত্রা 9 থেকে আমরা প্রথম 20টা প্রশ্ন আগে আলোচনা করে নিয়েছি। এখন আমরা শেষ 20টা প্রশ্ন আলোচনা করব। 21 নম্বর দাগের প্রশ্ন রয়েছে যে দীর্ঘস্থায়ী দারিদ্রতার অপর নাম কি, অর্থাৎ দীর্ঘস্থায়ী দারিদ্রতা যেটা তার অপর নাম কি, মানে অন্য কি না, এটার উত্তর হবে প্রজন্মগত দারিদ্রতা, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম যখন দারিদ্রতা স্থায়ী হয়ে যায় সেটাকে আমরা দীর্ঘস্থায়ী দারিদ্রতা বলতে পারি। 22 নম্বর দাগের প্রশ্ন, কোন সংস্থা কোভিড-19 মহামারীকে বৈশ্বিক মহামারী রূপে ঘোষণা করে, অর্থাৎ কোভিড-19 সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, এটা কে ঘোষণা করেছিল? এটা ঘোষণা করেছিল হচ্ছে হু, অর্থাৎ WHO, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে চিনি। এর উত্তর তোমরা দেবে যে হু এর মেম্বার সংখ্যা অর্থাৎ সদস্য রাষ্ট্র সংখ্যা কত। এরপরে 23 নম্বর দাগের প্রশ্ন, দুটি বিবৃতি রয়েছে যে পরিবেশগত অবক্ষয়ের বৃহৎ প্রভাব লক্ষ্য করা যায় মানব স্বাস্থ্যের উপরে। একদম ঠিক বলেছে যে পরিবেশগত অবক্ষয়ের কারণে মানব স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ে। তারপরে বলছে যে পরিবেশ দূষণের ফলে মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একদমও ঠিক, মানব স্বাস্থ্যের উপর এটা অবশ্যই এর কারণ হবে, অর্থাৎ উত্তর হবে বি, 2 হলো একের কারণ। 24 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে? 24 নম্বর দাগের প্রশ্ন বলছে ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন কে, অর্থাৎ ভারত যখন বিভাজন হয় স্বাধীনতার সময় তখন কে ভারতের যে বর্ডার লাইন সেটা কে অঙ্কন করেছিল? সেটা হচ্ছে র্যাডক্লিফ, সিরিল র্যাডক্লিফ। তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার রয়েছে সেটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। 25 নম্বর দাগের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সৃষ্টির প্রধান কারণ কি? উদ্বাস্তু সৃষ্টির প্রধান কারণ হচ্ছে 1947 সালে ভারত বিভাজন, অর্থাৎ ভারত যখন ভাগ হয়েছিল স্বাধীনতার সময়, এর ফলে বহু মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছিল। এরপরে 26 নম্বর দাগের প্রশ্ন, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হচ্ছিল না, কিন্তু পরবর্তীকালে আবার যুক্ত হয়। সেই যুক্ত হওয়ার ফলে কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, সেটা ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা অনুসারে এই মর্যাদা দেওয়া হয়েছিল। মনে রাখবে 370 নম্বর ধারা 2019 সালে কিন্তু বাতিল করা হয়। সংবিধানে রয়েছে কিন্তু ওর কোনো কার্যকর হয়নি। 2019 সালে 370 নম্বর ধারা বাতিল করা হয়েছে। এরপরে 27 নম্বর দাগের প্রশ্ন বলছে যে মণিপুর টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তরিত, অর্থাৎ মণিপুর যে রাজ্যটি ছিল সেটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছিল কত সালে? এটার উত্তর হবে 1957 সালে মণিপুর টেরিটোরিয়াল কাউন্সিল রূপে রূপান্তরিত হয়েছিল। এরপর আমরা যাব 28 নম্বর দাগের প্রশ্নে। 28 নম্বর দাগে বিবৃতি এবং কারণ রয়েছে। আমরা প্রথমে বিবৃতি এবং কারণটা পড়ি। জাতীয় সংহতি সাধন আর জাতীয় অখণ্ডতার এক প্রধান অঙ্গ হলো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। একদমই, শেষ পর্যন্ত 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল ভাষার ভিত্তিতেই। ভারতের স্বাধীনতার আগে থেকেই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি উঠেছিল। একদম, এটাও ঠিক, কিন্তু কারণকে প্রতিষ্ঠা করে না সম্ভবত, তাই আমরা 2 বা বিকে আমরা উত্তর হিসেবে নিতে পারি। এরপরে 29 নম্বর দাগের প্রশ্ন। 29 নম্বর দাগের প্রশ্ন বলছে যে রাজনৈতিক দলকে একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় বলে অভিহিত করেছেন কি? অর্থাৎ একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় রাজনৈতিক দল, এটি কে বলেছেন? এটি বলেছেন কি না, এটি বলেছেন গেটেল সংগঠিত নাগরিক সম্প্রদায় বলেছে রাজনৈতিক দলকে। 30 নম্বর দাগের প্রশ্ন বলেছে নিম্নলিখিত দেশগুলিতে কিরূপ দলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে? দেখো এখানে সব তো আমরা জানি না, যেমন জার্মানিতে কিরূপ দল আছে আমরা জানি না, ইতালিতে জানি না, স্পেনে জানি না, কিন্তু ভারতে জানি ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। তাই এখানে উত্তর অবশ্যই ভারতীয় হবে। তাই সব জানার দরকার নেই, একটা জানলে এখানে উত্তরটা বেরিয়ে আসবে। তারপরে 31 নম্বর দাগের প্রশ্ন। 31 নম্বর দাগের প্রশ্ন বলছে যে রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? দেখো প্রথমে বলেছে শিক্ষাদান। শিক্ষাদান তো রাজনৈতিক দলের কাজ নয়, শিক্ষাদান হচ্ছে কার কাজ? শিক্ষাদান টিচারের কাজ। তারপরে রয়েছে বিচার কার্য পরিচালনা করা, এটা তো অবশ্যই বিচারপতিদের কাজ। সংবিধান রচনা করা সংবিধান সভার কাজ, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ নামে আমরা জানি। তাহলে রাজনৈতিক দলের প্রধান কাজ কি না? রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে জনসমর্থন আদায় করা। এছাড়াও অনেক রাজনৈতিক দলের কাজ রয়েছে। এরপর 32 নম্বর দাগের প্রশ্ন, জাতীয় দলসমূহের উদ্ভবের প্রধান কারণ কোনটি? অর্থাৎ জাতীয় দলসমূহের উদ্ভবের কারণ কি? সেটা কি না, জাতীয় দলের উদ্ভবের প্রধান কারণ জাতীয় স্বার্থ রক্ষা করা। আঞ্চলিক দলের যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষা করা, তেমনি জাতীয় দলের জাতীয় স্বার্থ রক্ষা করা।
33 নম্বর দাগের প্রশ্ন, আঞ্চলিক দল সাধারণত যে উদ্দেশ্যে গঠিত হয় সেটা কি? না আঞ্চলিক দল কোন উদ্দেশ্যে? বিশ্ব শান্তির জন্য নিশ্চয়ই আঞ্চলিক দল গঠিত হবে না। তাহলে কি? না আন্তর্জাতিক শান্তি আইন প্রণয়নও নয়, বৈদেশিক ঋণ গ্রহণও নয়। আঞ্চলিক দল গঠিত হয় আঞ্চলিক সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য। এখানে উত্তর হবে বি। এরপর আমরা কোথায় যাব? না এরপর আমরা 34 নম্বর দাগের প্রশ্নে যাব। 34 নম্বর প্রশ্ন কি বলেছে? সামপুর সৌরবিদ্যুৎ প্রকল্প কোন কোন দেশের মধ্যে গড়ে উঠেছিল? অর্থাৎ একটি সৌরবিদ্যুৎ প্রকল্প যার নাম হচ্ছে সামপুর, কোন কোন দেশের মধ্যে গড়ে উঠেছিল? না এই প্রকল্প গড়ে উঠেছিল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে গড়ে উঠেছিল। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই প্রকল্প গড়ে উঠেছিল। এবার যদি আমরা 35 নম্বর প্রশ্নে যাই, বলছে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি কী? সম্পর্কের মূল ভিত্তি কি? না প্রথমে আমরা সব পয়েন্টগুলো পড়ি। প্রথমে আছে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটনের উন্নয়ন, সহযোগিতা। সবগুলোই হচ্ছে উত্তর হবে। অর্থাৎ ভারত এবং মালদ্বীপের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল এই সবগুলোই ছিল তার মূল ভিত্তি। 36 নম্বর দাগের প্রশ্ন, এখানে 36 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে? 36 নম্বর দাগের প্রশ্ন বলছে যে ভারত মার্কিন সন্ত্রাসবাদী যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে ওঠে কত সালে? এখানে সোজা কথায় বলছি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস বিরোধী একটা নির্বাহী গোষ্ঠী গড়ে ওঠে। সেই গোষ্ঠীটা কত সালে গড়ে ওঠে? সেটা গড়ে ওঠে 2001 সালে। তার কারণ হচ্ছে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর ঘোষণা করেছিল। সেই সময়ই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সন্ত্রাস বিরোধী যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে উঠেছিল। 37 নম্বর দাগের প্রশ্ন, 37 নম্বর দাগের প্রশ্ন বলছে যে কত সালে ভারত রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য ইন্দো রাশিয়ান ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয়? এটা গঠন করা হয়েছিল 2007 সালে। 2007 সালে। এরপর 38 নম্বর দাগের প্রশ্ন, 38 নম্বর দাগের প্রশ্ন বলছে যে 1993 সালের ভারত চীন চুক্তি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে 1993 সালে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিটি হয়েছিল কোন বিষয়ের উপর? এই চুক্তিটি হয়েছিল সীমান্ত এলাকায় শান্তি এবং সুস্থিরতার বিষয়ে। কেন হয়েছিল? না ভারত এবং চীনের মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে সীমান্ত সমস্যা, এখনও রয়েছে। তাই এই যে চুক্তিটি হয়েছিল এটিও সীমান্ত সমস্যা নিয়ে শান্তি বজায় রাখার জন্য। 39 দাগে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটা আমরা প্রথমে পুরোটাই পড়ব। প্রথম বলছে 1998 সালের মে মাসে রাজস্থানের পোখরানে ওয়াই নামক পরীক্ষা হয়েছিল, পরিচালিত হয়। ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা বলে দিয়েছে, দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা যেটা 1998 সালে হয়েছিল। এই দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণের পরে ভারত নিজেকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, এটা আমরা সবাই জানি। ওয়াই পরীক্ষাটি 5টি বিস্ফোরণ ঘটানো হয়েছিল দ্বিতীয় পরীক্ষাতে। এই ওয়াই নামক পরীক্ষাটির পরিচিত নাম কি? অর্থাৎ এটির এই কী চেয়েছে? কোড নেম চেয়েছে। এই কোড নামটা কি? না প্রথম পরীক্ষা যদি বলতে তো আমরা স্মাইলিং বুদ্ধ বলে দিতাম, কিন্তু এখানে দ্বিতীয় পরীক্ষা বলছে তাই হবে অপারেশন শক্তি ছিল ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার কোড নেম। এর সঙ্গে সঙ্গে আরও কিন্তু অনেক তথ্য মনে রাখতে হবে। এটি হয়েছিল 1998 সালে এবং তখন প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী এবং এই পরীক্ষাতে মোট 5টি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। একদম শেষ প্রশ্ন 40 দাগে, ভারতে নো ফার্স্ট স্ট্রাইক বা নো ফার্স্ট ইউজ এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অর্থাৎ কোন প্রধানমন্ত্রী ভারতের পরমাণু নীতির রূপকার? এক কথায় উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী।